আসসালামু আলাইকুম। তুলসী দর্পণ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। এটা মূলত আমার একটা পার্সোনাল ব্লগের মতো। আমি এখানে কথাবার্তা বলি কিছু বিষয় নিয়ে, যেগুলো আমি আবার ফেসবুক পেজে আমার সেম নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আমি লেখালেখি করি। তো যে বিষয়গুলো নিয়ে আমি লেখালেখি করি, সেটা হচ্ছে পলিটিক্স নিয়ে। পলিটিক্সের ম্যাক্রো অ্যানালিসিস নিয়ে, মাইক্রো না। পার্থক্য কি পরে বলছি। আমি কথাবার্তা বলি জেন্ডার ডায়নামিক্স নিয়ে। আর আমি কথাবার্তা বলি বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগের পুরো বিষয় না, শুধুমাত্র কোর্ট সিস্টেমটা নিয়ে আমি কথাবার্তা বলি। এই কথাগুলো প্রসঙ্গে অটোমেটিক চলে আসে হিস্ট্রি, পলিটিক্সের মাইক্রো অ্যানালিসিস এক্সাম্পল হিসেবে চলে আসে। তারপর সাইকোলজি, তারপর রিলিজিয়ন, সায়েন্স, এগুলো অটোমেটিক চলে আসে। ফিলোসফিও চলে আসে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডিও করি। তো আমি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করতে গিয়ে আমি রিসেন্টলি শুনছিলাম ব্যারিস্টার সারাহ হোসেনের একটি প্যানেল ডিসকাশন। এখন ব্যারিস্টার সারাহ হোসেন কে? ব্যারিস্টার সারাহ হোসেন আমাদের সংবিধান রচয়িতা, সংবিধান লেখক হিসেবে যিনি পরিচিত, ডক্টর কামাল হোসেন, তার কন্যা। এবং তার আরো কিছু পরিচয় হচ্ছে তিনি মানবাধিকার কর্মী, জাতিসংঘের মানবাধিকার কর্মী। এবং তিনি লেখাপড়া করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। আর বাংলাদেশেও তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন, আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে। তার ডিফাইন করা মানবাধিকার, যেগুলো তিনি ওয়েস্টার্ন সোসাইটি বা ওয়েস্টার্ন কালচার যেগুলোকে মানবাধিকার বলে প্রতিষ্ঠিত করে, সেই মানবাধিকারগুলো প্রতিষ্ঠা নিয়ে তিনি আমাদের দেশেও কাজ করছেন। তো তার প্যানেল ডিসকাশনটা শুনছিলাম আমি বাক স্বাধীনতা নিয়ে, ফ্রিডম অফ স্পিচ, টলারেন্স, এইগুলো নিয়ে। তো প্যানেল ডিসকাশনটা হচ্ছে তিনি বেশ বড় একটা প্যানেল ডিসকাশন। তিনিও মূলত কোর্ট সিস্টেম নিয়ে, ওভারঅল কোর্ট সিস্টেম নিয়ে তিনি কথা বলছেন। কিন্তু সেই সাথে প্রসঙ্গক্রমে অনেকগুলো কথা চলে এসছে। তার মধ্যে একটা টপিক নিয়ে আমি খুবই আগ্রহী, সেটি হচ্ছে ফ্রি স্পিচ। তিনি সেখানে বলছেন ফ্রি স্পিচ বিষয়ে যে আমরা কিরকম ফ্রি স্পিচ চাই। আমরা কি আমেরিকান স্টাইলে ফ্রি স্পিচ চাই, যে যা খুশি তা বলতে পারবো, নাকি আমরা চাই ইউরোপিয়ান স্টাইলের ফ্রি স্পিচ? তো জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি। ফ্রি স্পিচ বাই ডেফিনিশন ইটসেলফ ফ্রি স্পিচ, যেখানে অ্যাকচুয়ালি কোনো লিমিটেশন থাকবে না, কোনো রেস্ট্রিকশন থাকবে না। এখন এই ওনার এই কথাটা শুনতে গিয়ে আমার মনে পড়েছে কার্ল পপারের এই ফ্রি স্পিচ নিয়ে। কার্ল পপার একজন ফিলোসোফার। তিনি খুব একটা আলোচিত নন, কিন্তু তিনি বেশ কিছু ক্রিটিক্যাল বিষয়ে তিনি লেখালেখি করেছেন। যেমন ফিলসফি অফ রিলিজিয়ন, ফিলসফি অফ সায়েন্স, এগুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন। তার আরেকটি বিখ্যাত বই হচ্ছে দি ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিজ। সেখানে তিনি বলেছেন যে একটি টলারেন্ট সোসাইটি কি ইনটলারেন্সকে টলারেট করবে, টলারেট করা উচিত? কারণ এই জিনিসটা আসলে কন্ট্রাডিক্টরি। যে আমি যদি নিজেকে একটা সোসাইটি, আমার সোসাইটি যদি একটা টলারেন্ট সোসাইটি বলে আমি ক্লেম করতে যাই, যেখানে আমি সকল স্পিচকে আমি হচ্ছে নার্চার করব, বা সকল স্পিচ আমি চলতে দিব, আমি অ্যালাউ করব, তাহলে সেখানে অনেক কিছুই অ্যালাউড হয়। টলারেন্স অ্যালাউড হয়, ইনটলারেন্সও কিন্তু অ্যালাউড হয়। এখন ইনটলারেন্স অ্যালাউড হলে সমস্যা কি? পপার বলছেন ইনটলারেন্স যদি অ্যালাউড হয়, ইনটলারেন্স যদি নার্চার হয়, ইনটলারেন্স যদি প্রমোটেড হয়, তাহলে একসময় ওই সোসাইটি আর টলারেন্ট থাকে না। ইনটলারেন্স মানে হচ্ছে সাপ্রেশনের মাধ্যমে একটা সোসাইটির সোসাইটির উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া, কিছু মূল্যবোধ চাপিয়ে দেওয়া। তো আলটিমেটলি যদি ইনটলারেন্স নার্চার হয়, তাহলে সোসাইটির যে মেইন মূল্যবোধ, প্রাথমিক মূল্যবোধ, যেটার উপর ভিত্তি করে সোসাইটি দাঁড়ানো, সেটি হচ্ছে ফ্রি ফ্রি স্পিচ বা টলারেন্স, সেটি আলটিমেটলি হুমকির মুখে পড়ে। যে এমন কোনো পাওয়ার বা এমন কোনো গ্রুপ যে ইনটলারেন্ট, সে যদি পাওয়ারে চলে আসে, সে যদি সোসাইটিটা দখল করে নেয়, বা ইনটলারেন্স আইডিওলজি যদি সোসাইটিতে ডমিনেন্ট হয়, তাহলে আলটিমেটলি সোসাইটির টলারেন্স চলে যায়। তো তাহলে কি করা লাগবে? পপার প্রপোজ করছেন যে না, ইনটলারেন্সকে টলারেট করা যাবে না। তো এই প্রসঙ্গে আরেকটি ইন্টারভিউর কথাও যদি আমি বলি, সেখানে একজন জার্নালিস্ট বলছেন যে ইউরোপে ইসলাম ব্যান করতে হবে। তো ইউরোপ হচ্ছে আম, একটা টলারেন্ট সোসাইটি, এবং তারা টলারেন্সটা প্রমোট করে পুরো বিশ্বে। ফ্রি স্পিচ তারা প্রমোট করে পুরো বিশ্বে। যেখানে ফ্রি স্পিচ নেই বা যেখানে টলারেন্স হুমকির মুখে, সেখানেই তারা স্যাংশন দেয়, সেখানেই তারা প্রেশার দেয়। আর এবং টলারেন্সকে প্রমোট করার জন্য, ফ্রি স্পিচকে প্রমোট করার জন্য তারা অনেক কিছু ইনসেনটিভও দেয়, তারা অনেক সহায়তাও করে। তো সেইখানে ওই জার্নালিস্ট বলছেন যে ইউরোপের উচিত ইসলামকে ব্যান করা। তাহলে তখন ওইখানে উপস্থিত যারা ছিলেন, তারা বললেন যে ইসলামকে যদি আপনি ব্যান করেন, তাহলে আপনাদের
আপনারা যে টলারেন্ট সোসাইটি, এই ভ্যালুটা থাকলো কোথায়? তখন তিনি আনসার দিচ্ছেন, যেটি কার্ল পপারই বলেছেন, সেটি হচ্ছে উই ক্যান নট টলারেট দি ইনটলারেন্ট। তো একই কথা, তো যদি আমি ইনটলারেন্টকে টলারেট না করি, আলটিমেটলি আমি তো বেসিক, যে আমি বেসিসে যেটার উপর বেসিস করে আমি বলছি যে আমি টলারেন্ট, আমি তো ইনটলারেন্ট হয়ে গেলাম। তাহলে আমি কিভাবে ক্লেম করতে পারি যে আমি টলারেন্ট? তো এখানে পপারের যে মতামত বা দৃষ্টিভঙ্গি যেটাই, সেটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে হ্যাঁ, যদি ইনটলারেন্ট প্রগ্রেস করে, তাহলে আলটিমেটলি সোসাইটির টলারেন্স নষ্ট হয়ে যাবে। সোসাইটির টলারেন্স যদি নষ্ট হয়ে যায়, সোসাইটিতে দমন পীড়ন শুরু হবে এবং মানুষজন একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। সোসাইটিটা প্রগ্রেস করবে না। সোসাইটিতে মানুষ মারা যাবে, জেল জুলুম হবে, মোট কথা হচ্ছে নিপীড়নের মধ্য দিয়ে যাবে। আমরা তো সেটা চাই না। এজন্য তিনি প্রপোজ করছেন যে না, ইনটলারেন্সকে আমাদের রেজিস্ট করতে হবে। কিভাবে? তিনি একটি পদ্ধতিও বলেছেন, যে ইনটলারেন্সকে প্রমোট করতে হবে ব্যানের মাধ্যমে না, ইনটলারেন্সকে প্রমোট করতে হবে ইন্টেলেকচুয়াল ডিসকাশনের মাধ্যমে, আর্গুমেন্টের মাধ্যমে। ওই ইনটলারেন্সের এগেনস্টে পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, যাতে পাবলিকই ডিসিশন নেয় যে না, ওই ইনটলারেন্ট ভ্যালু আমরা অ্যাকসেপ্ট করব না। এটি পপারের প্রপোজাল। সেই সাথে পপার এটাও বলেছেন যে না, শুধু এইটুকু না, এটুকু আমরা করব, কিন্তু আমাদের অধিকার থাকা উচিত, আমাদের রাইট থাকা উচিত, দরকার হলে ফোর্সের মাধ্যমে হলেও শেষ পর্যন্ত, যদি আমরা পাবলিক অপিনিয়ন ম্যানিপুলেট করে বা পাবলিক অ্যাওয়ারনেস, মোট কথা হচ্ছে ইনডক্ট্রিনেশন করে, আমরা যদি পাবলিককে এটা থেকে বিরত রাখতে না পারি, আমরা যদি দেখি যে না, ইনটলারেন্স গ্রো হচ্ছে, তাহলে আম, এটা ফোর্স করে জেল জুলুম নিপীড়নের মাধ্যমে হলেও এটাকে ব্যান করা উচিত, এটাকে রেস্ট্রিক্ট করতে পারা উচিত বা লিমিটের মধ্যে রাখা উচিত। এখন তখন অটোমেটিক কথা চলে আসে যে এই কাজটা কে করবে? সরি, এই কাজটা কে করবে? এই কাজটা করবে গভর্নমেন্ট। গভর্নমেন্ট ফর্ম করে কারা? গভর্নমেন্ট ফর্ম করে কিন্তু জনগণ, মানুষজন বা সোসাইটির মেম্বাররা। সোসাইটির মেম্বাররাই কিন্তু যদি ইনটলারেন্ট হয়ে পড়ে এবং তারা যদি গভর্নমেন্ট ফর্ম করে, যেটি হয়েছিল হিটলারের ক্ষেত্রে, নাৎসি পার্টির ক্ষেত্রে, সেটা কিন্তু ডেমোক্রেসির মাধ্যমেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সরকারই ইনটলারেন্ট হয়েছিল অন্য মানুষদের প্রতি, জার্মানদের প্রতি না, বা জার্মানদের মধ্যেও যারা ইহুদি ছিল তাদের প্রতি। তো আলটিমেটলি কিন্তু মানে বিষয়গুলো খুবই কন্ট্রাডিক্টরি। এখন এই যে মানুষজন ডিসিশন নিল যে আমরা ইনটলারেন্ট হলেও, আমরা যারা ইনটলারেন্ট তারাই হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করব, সোসাইটি ডিসিশন নিল, সেক্ষেত্রে পপারের বক্তব্য কি? পপার যেটা প্রপোজ করছেন, তার মাধ্যমে কিন্তু স্বৈর শাসন প্রতিষ্ঠা হচ্ছে, যে আমি দিব না, আমি দেওয়ার কে? আমার কোশ্চেন হচ্ছে, আমি দেওয়ার কে? সোসাইটির সবাই মিলিয়ে যখন ডিসিশন নিচ্ছে, তখন আমি দেওয়ার কে? তো তিনি কিন্তু আবার আম, তার ওই একই বইয়ে আরেকটা সেকশনে তিনি কিন্তু আবার এইটা নিয়েও কথা বলেছেন। তার ওই সেকশনের কথা, সেটা নিয়ে আরেকদিন ডিসকাস করব। ওই সেকশনের কথা কিন্তু এটার সাথে বিপরীত। তিনি বলছেন, সেই সেকশনে তিনি বলছেন যে কোনো আইনকে আইন আরবিট্রারি না, বা মূল্যবোধকে আরবিট্রারি, যে কোনো মূল্যবোধই কি মূল্যবোধ হয়ে যেতে পারে? যে যেটা চিন্তা করে এরকম মূল্যবোধ হয়ে যেতে পারে? তো তিনি এটা নিয়ে কথা বলছেন, এবং এই মূল্যবোধ যদি ধর্মের বিরুদ্ধে যায়, তাহলে কি হবে? তখন তিনি বলছেন না, ধর্মের বিরুদ্ধে গেলেও আলটিমেটলি ধর্মীয় আইনটা যে আমি মানবো, সেই ডিসিশনটা কিন্তু আমারই, অর্থাৎ আমি ডিসিশন নিচ্ছি, অর্থাৎ মানুষই ডিসিশন নিচ্ছে। আলটিমেটলি সব ডিসিশন মেকার কিন্তু মানুষই, ধর্ম না বা স্রষ্টা না। এটা হচ্ছে পপারের মতবাদ। তো সেইটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে ইনটলারেন্সের ক্ষেত্রে তিনি কি বলবেন? কিন্তু তিনি এই ব্যাপারে কিন্তু আনসার দেননি, বা এই ব্যাপারে তাকে কোশ্চেনও কেউ করেনি। তিনি তো তার বই লিখে গেছেন। তো ব্যারিস্টার সারা হোসেন এই ক্ষেত্রে এই এই ব্যাপারটার প্রতি ব্যারিস্টার সারা হোসেন বলছেন না, আমরা ইনটলারেন্টকে টলারেট করব না। এখন তার ভাষায় কোনটা ইনটলারেন্ট, সেইটা কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে, বা ব্যারিস্টার সারা হোসেনকে ডিসাইড করতে হবে। এবং তিনি বারবার বলছেন, আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এখনই দেখি আমরা ব্যারিস্টার সারা হোসেন কি বলছেন। এগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে, 2টা ড্রাফট যে এতদিনে এসছে, বাট কিছু রেগুলেশন যে লাগবে সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে। আই থিঙ্ক সো আমরা বাক স্বাধীনতা যে চাই, আই থিঙ্ক এটা নিয়ে আমরা এখন আলাপ করিনি আজকে সারাদিন ধরে, যে আমরা কি আমেরিকান স্টাইল বাক স্বাধীনতা চাই, যে যা ইচ্ছা তাই বলবেন? আই থিঙ্ক প্রবাবলি নট। আমরা কিছু I think probably not.
আমি আপনাদের কাছে জানতে চাই, আমি একটু আগে আজকেও একজনের সাথে আলোচনা করেছি যে আমরা আসলে কিরকম বাক স্বাধীনতা চাই। এবং তিনি বললেন যে তিনি ধর্মের প্রতি সেনসিটিভ। তিনি চান, তিনি সব রকম বাক স্বাধীনতা চান, কিন্তু ধর্মের এগেইনস্টে কিছু বলা যাবে না। তো এইটা নিয়ে আমি ওনার সারা হোসেনের সাথে আমি রিলেট করছি যে আসলে মানুষ জিনিসটাকে কি থিংকিং করছে, আসলে মানুষের থিংকিংটা কতটা সেলফ কন্ট্রাডিক্টরি। কিছু কিছু রেস্ট্রিকশন চাই, নিশ্চয়ই নারী বিদ্বেষী অত বক্তব্য আমরা চাই না। অনেক কিছু দেখছি এর মধ্যেও, আনফর্চুনেটলি এই গত 2 সপ্তাহে দেখছি, তার আগে তো অনেক দেখেছি, তো সেগুলো আমরা বন্ধ করতে চাইবো। আর যেগুলো শুধু নারী বিদ্বেষী না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, সেই ধরনের কথাগুলো আমাদের রোধ করা উচিত। এবং আন্তর্জাতিক মানদণ্ডের কথা এই যে তিনি যেটা বলছেন যে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া যাবে না। তিনি নাকি দেখেছেন যে ২ সপ্তাহ ধরে তিনি অনেক নারী বিদ্বেষী বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি জানি না তিনি কোথায় শুনেছেন। এটা খুবই অযৌক্তিক কথাবার্তা আমার কাছে মনে হয়েছে। অথবা নারী বিদ্বেষী কথাবার্তায় যদি কেউ ক্যাজুয়ালি বলে সেটাও কি তিনি রেস্ট্রিকশন করতে চাচ্ছেন নাকি? এগুলো অনেক আলোচনার বিষয়। কিন্তু দেখেন, তার কাছে কিন্তু ধর্ম খুব একটা ইম্পর্টেন্ট না। তিনি চাচ্ছেন, তিনি নারী, তিনি নারীর বিষয়ে সেনসিটিভ। তিনি নারী বিদ্বেষী কথাবার্তা অফ করতে চাচ্ছেন, বন্ধ করতে চাচ্ছেন। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে, জেল-জুলুমের মাধ্যমে। আর আমি যার সাথে কথা বলেছি সকালবেলা, যার সাথে কথা বলেছি বলে বললাম একটু আগে, তিনি বলছেন তিনি ধর্মের প্রতি সেনসিটিভ। তিনি চান যে ধর্মের এগেইনস্টে কোনো কথা বলা যাবে না। ওকে, আমরা তাহলে ২ জন মানুষ পেলাম যে একজন মানুষ বলছে সে নারীর এগেইনস্টে কোনো কথা বলতে পারবে না। এরকম আইন থাকা উচিত নারীর এগেইনস্টে কথা বলার বিরুদ্ধে। আর আরেকজন বলছেন না, ধর্মের এগেইনস্টে কথা বলার বিরুদ্ধে আইন থাকা উচিত। এবং সারা হোসেন একটু পরে আরেকটু বলছেন যে কোনো সম্প্রদায়ের এগেইনস্টেও কথা বলা যাবে না। তার বিরুদ্ধেও আইন থাকা উচিত। তো এখন কথা হচ্ছে যে এভাবে প্রত্যেকটা মানুষ, আমরা যদি সোসাইটি, আমাদের ১৬-১৭ কোটি মানুষের দেশ, এখানে অনেকগুলো গ্রুপ আছে। তো প্রত্যেকটা গ্রুপ যে যেই বিষয়টার প্রতি সেনসিটিভ, সে যদি সেই বিষয়টার এগেইনস্টে কথা বলতে না দেয় এবং এর ফলে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে জেল জরিমানা, মোট কথা হচ্ছে যদি প্রসিকিউট করা হয়, জেল জুলুম জরিমানা করা হয়, তাহলে আলটিমেটলি সোসাইটিতে টলারেন্স থাকলো কোথায়? ফ্রি স্পিচ থাকলো কোথায়? এবং এটা খুবই আরো ডিসকাশনের বিষয় যে যিনি বলেছেন ধর্মের এগেইনস্টে কিছু বলা যাবে না, তিনি আসলে ধর্মের এগেইনস্টে কি বলা যাবে না? আবার যিনি বলছেন নারী বিদ্বেষী কথাবার্তা বলা যাবে না, তাকেও পরিষ্কার করা উচিত যে নারী বিদ্বেষী কি কথা বলা যাবে না। আমি যদি বলি যে নারীরা ফিজিক্যালি উইকার দেন মেন, পুরুষের চাইতে ফিজিক্যালি দুর্বল, এটা কি নারী বিদ্বেষী কথা? যদি আমি এই কথাটা বলি পাবলিকলি, তাহলে কি আমার জেল জুলুম জরিমানা হওয়া উচিত আমার এগেইনস্টে? তো এই জিনিসগুলো কিন্তু অনেক ভেগ মানে শুধু ভেগ, সেটা আমার উদ্দেশ্য না। মোট কথা হচ্ছে, আমার বলার কথা হচ্ছে যে এভাবে প্রত্যেকটা গ্রুপ যদি তাদের রেস্ট্রিকশন নিয়ে নেয়, তাহলে আলটিমেটলি সোসাইটি কিন্তু ইনটলারেন্ট, টলারেন্স কিন্তু নেই। তো এই জিনিসটা আমাদের কাছে বিবেচনা করতে হবে। কি কারণে? কারণ আমাদের সোসাইটির অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ফিক্স করতে হবে। যদি আমরা ফান্ডামেন্টাল ফিক্স না করি, আমরা আইন প্রতিষ্ঠা করতে পারবো না। যদি আমরা আইন প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো না। যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের জাতির মধ্যে নৈরাজ্য সৃষ্টি হবে, এবং নৈরাজ্য সৃষ্টি হলে ভাঙ্গন সৃষ্টি হবে। ভাঙ্গন সৃষ্টি হলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে আমাদের কি করা উচিত? আর তার আরেকটা, এই কথার একটু আগে তিনি বলেছেন যে আমরা কি আমেরিকান স্টাইলে চাই যে যা খুশি তা বলা যাবে? তিনি বলছেন প্রবাবলি নট। হোয়াই নট? আমার কোশ্চেন হচ্ছে, আমেরিকা যদি পৃথিবীর সর্বোন্নত দেশ হয় এবং তারা যদি ফ্রি স্পিচ, অ্যাবসলিউট ফ্রি স্পিচ প্র্যাকটিস করেই সে সর্বোন্নত দেশ হয়, তাহলে আমরা তো তাদেরকেই ফলো করব। আমরা কি তাদেরকে পার্শিয়াল ফলো করব? কোন বিষয়ে তাদেরকে ফলো করব, কোন বিষয়ে তাদেরকে ফলো করব না, এই ডিসিশনটাই বা কে দিবে? যেমন ইলন মাস্ককে বলা হয় ফ্রি স্পিচ অ্যাবসলিউটিস্ট। কি কারণে বলছি? যখন টুইটার ছিল প্ল্যাটফর্ম, শর্ট মেসেজিং প্ল্যাটফর্ম, মেসেজিং অর হোয়াটএভার, মানে শর্ট পোস্ট করা যায়। তো তখন টুইটার অনেক কিছু নিষেধ করে রেখেছিল। এই প্ল্যাটফর্মগুলোকে পলিটিক্যাল কাজে ইউজ করেছিল আমেরিকান গভর্নমেন্ট। তখন আমেরিকান গভর্নমেন্ট না, আমেরিকান পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল কাজে ইউজ করছিল অপোজিশনকে সাপ্রেস করে রাখার জন্য। তো এই প্ল্যাটফর্মের মালিক বা প্ল্যাটফর্মের অথরিটি
যে পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন্ড, নরমালি দেখা যায় কি তার অপোজিশন পলিটিক্যাল পার্টির কেউ যদি কিছু বলে বা ওই পার্টির আইডিওলজির সাথে সাংঘর্ষিক কেউ যদি কিছু বলে, তখন তাকে হচ্ছে ব্যান করে দেয়। এবং এভাবে প্রচুর মানুষ, প্রচুর সেলিব্রিটি, প্রচুর পাবলিক ফিগার ব্যান হয়েছিল ওই প্ল্যাটফর্ম থেকে। তো এই জন্য মানুষ কিন্তু ওই টুইটারের উপর যথেষ্ট বিরক্ত ছিল। তো ইলন মাস্ক যখন টুইটার কিনেছেন, তখন সবাই আশা করেছিল যে ইলন মাস্ক টুইটারকে পুরোপুরি উন্মুক্ত করে দিবেন, এখানে সবাই যা খুশি তা বলতে পারবে। এবং তিনি যখন অ্যাকচুয়ালি কিনেছেন, তিনি তাই করেছেন। এবং তিনি ক্লেম করেছেন যে তিনি যে আইডিওলজিতে সাবস্ক্রাইব করেন সেটা হচ্ছে ফ্রি স্পিচ অ্যাবসলিউটিস্ট হিসেবে নিজেকে ক্লেম করেন। হি ওয়ার্কড দ্য টক, তিনি যা বলেন, যা বিশ্বাস করেন, তাই তার কর্মের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। তো এর ফলে কি হয়েছে? এর ফলে টুইটারে ডিসকাশন হয়েছে, প্রচুর ডিসকাশন বেড়েছে, মানুষের পার্টিসিপেশন বেড়েছে। এবং মানুষ যখন ফ্রিলি আপনি মানুষকে কথা বলতে দিবেন, তখন সেখানে ক্রিয়েটিভিটি ডেভেলপ হয়। যেমন আমি যদি বলি যে নারীদের এগেনস্টে কথা বলতে তিনি দিতে চাচ্ছেন না, কিন্তু যদি তিনি কথা বলতে না দেন, তাহলে নারীদের জীবন মানের উন্নয়নের বিষয়েও কিন্তু পদক্ষেপ নেওয়া যাবে না। আমি যদি বলি যে নারীরা কাজ করতে পারে না, তারা কাজের অযোগ্য বা কম যোগ্য, তাদের কিছু ফিজিক্যাল ন্যাচারাল কিছু ফিজিক্যাল ফেনোমেনার কারণে তাদের পিরিয়ড হয়, তাদের প্রেগনেন্সি হয়, এই কারণে অনেক এমপ্লয়ার কিন্তু মেয়েদেরকে রিক্রুট করতে চায় না। তো আমি যদি এগুলো বলি, এগুলো কিন্তু নারীদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আমি যদি এগুলো বলি, তাহলে কি এগুলো নারীদের এগেনস্টে যাচ্ছে? যদি যায়, এবং এটাকে যদি নারী বিদ্বেষ হিসেবে কনসিডার করা হয়, মিসোজিনি হিসেবে কনসিডার করা হয়, তাহলে কি আমাকে জেল জুলুম জরিমানা করা হবে? এরপর বাংলাদেশে তো আরেকটা আইন আছে, আদালত অবমাননা আইন। এখন আপনি কোর্টের কোনো ডিসিশনের এগেনস্টে বা কোর্টের কোনো ডিসিশন নিয়ে আপনি ডিসকাশন করতে পারবেন না, বা কোর্টে কি হয় সেটাও আপনি ডিসকাশন করতে পারবেন না। তাহলে আলটিমেটলি সোসাইটি কিন্তু একটা ক্লোজড সোসাইটি, সোসাইটি কোনোভাবেই টলারেন্ট সোসাইটি হলো না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। এবং আমরা যে কতটুকু টলারেট করব, আদৌ এই টলারেন্স বা ফ্রি স্পিচ কি আমাদের ভ্যালুজ, আমাদের জাতিগত ভ্যালু ফাউন্ডেশন হওয়া উচিত কিনা। ফ্রি স্পিচ নিয়ে আর হচ্ছে বাংলাদেশে খুব একটা আলোচনা হয় না। আমি ইউটিউবে সার্চ করে আরেকটা আলোচনা দেখেছি, সেটা হচ্ছে প্রফেসর ববি হাজ্জাজ, তার লেকচারগুলো তো তিনি পাবলিশ করেন। শুনি তার কথাও কিছু শুনি। শব্দটা ফেক না, মানে আপনি চোর, এটা কিন্তু ফেক না। এই যে কিছুদিন আগে আমাদের দেশে একটা টক শোতে একজন ভদ্রলোককে একজন মহিলা অ্যাটাক করছিলেন, ওই ভদ্রলোক একজন ভদ্র মহিলা অ্যাটাক করছিলেন, এই ভদ্রলোক ওই ভদ্র মহিলাকে একটা নোংরা কথা বলেছেন। নোংরা কথা মানে কি, মানে একটা নোংরা শব্দ ব্যবহার করেছেন। শব্দটা আসলে কত নোংরা আমি জানি না। উনি বলেছেন যে আপনি দুশ্চরিত্র, এরকম কিছু একটা বলেছেন। সো মানে শব্দটা আসলে সুন্দর না, কিন্তু শব্দটা খুব ভেগ না শব্দটা। মানে দুশ্চরিত্র মানে কি আমার কাছে আচ্ছা, এটা প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে তিনি বলছেন দুশ্চরিত্র মানে কি, দুশ্চরিত্র শব্দটা নাকি ভেগ। না, দুশ্চরিত্র শব্দটা আসলে ভেগ না। যে সোসাইটিতে দুশ্চরিত্র শব্দটাকে সোসাইটিতে সমাজে প্রচলিত হিসেবে কি কি কনসিডার করা হয়, দুশ্চরিত্র যেটা কনসিডার করা হয় ওইটার মিনিং, ওই শব্দটার মিনিং তখন যেটা কনসিডার করা হয় ওইটাই হবে। এখানে ভেগের কোনো অপশন নেই। তিনি হয়তো বলতে চাচ্ছেন যে মনে করেন কথা কথা কোনো ছেলে 100 জন মেয়ের সাথে হচ্ছে ঘোরাঘুরি করে, জাস্ট ঘোরাঘুরি করে, রাস্তায় ঘোরাঘুরি করে, এটা কি দুশ্চরিত্র হবে? অথবা একজন মেয়ে 100টা ছেলের সাথে ঘোরাঘুরি করে, এটা কি দুশ্চরিত্র হবে? নাকি হচ্ছে একজন মেয়ে 10 জনের সাথে, 10টা ছেলের সাথে বা 100টা ছেলের সাথে রাত কাটায়, রেগুলার রাত কাটায়। আবার আমি যদি এটা বলি, এটা কি নারী বিদ্বেষ হবে? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সারা হোসেনকে, ব্যারিস্টার সারা হোসেনকে জিজ্ঞেস করা উচিত। তো তিনি কিন্তু এই কথাটা ভুল বলেছেন যে এই দুশ্চরিত্র শব্দটা আসলে ভেগ, কিন্তু আসলে ভেগ না। কারণ আমাদের সমাজে এটা ডিফাইন্ড, সমাজের মানুষ এটা জানে যে কতটুকু হলে কি হলে বা কি ধরনের চলাচল বা মুভমেন্ট হলে আমরা কাউকে দুশ্চরিত্র বলি বা দুশ্চরিত্র বলি। এই জিনিসগুলো কিন্তু আমাদের সোসাইটিতে মানুষজনের কাছে ডিফাইন্ড। মানুষ, আপনি যখন যে কোনো একজন সাধারণ মানুষকে বলবেন যে এটার মানে কি, সে কিন্তু বুঝে নেবে যে এটার মানে কি। তো এটা আসলে ভেগ না। দুশ্চরিত্র তোমার কাছে দুশ্চরিত্র ভিন্ন হতে পারে। না, 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 না। আমাদের সোসাইটিতে আমার কাছে যেটা দুশ্চরিত্র, 10 জন মানুষের কাছেও সেটা দুশ্চরিত্র। সোসাইটিতে এটাই প্রচলিত। আমার কাছে যেটা হবে আরেকজনের কাছে আরেকটা হবে, মানে বিষয়টা এরকম না। দুশ্চরিত্র আরেকজনের কাছে দুশ্চরিত্র মানে ওই কি হাফেজ বা মাওলানা বা হচ্ছে যে
মানে একদম পর্দা করে থাকে এদেরকে দুশ্চরিত্র বলবে তা কিন্তু হবে না। সেই শব্দটা ভেগ না, মানে আপনি চোর, এটা কিন্তু ভেগ না, মানে আপনি কিছু কাউকে না বলে নিয়েছেন এবং আপনার কোনো ইন্টেনশনও ছিল না তাকে জানানোর যে আপনি নিয়েছেন। না কেন, এটাও আমি কিন্তু ভেগ বলতে পারি একই লজিকে। যাই হোক, সেদিকে পরে যাচ্ছি। তাহলে এটা চোর, এটা একটা স্ট্রিক্ট ডেফিনেশন আছে। দুশ্চরিত্র স্ট্রিক্ট ডেফিনেশন কি? মনে করেন কেউ ক্ষুধার বসে বা তার টাকা পয়সা কিচ্ছু নেই, তখন সে চুরি করেছে, এখন কি আপনি তাকে চোর বলবেন? বাট তার কাছে টাকা পয়সা থাকলে সে চুরি করতো না, এখন কি আপনি চোর বলবেন? চোর হলে কিন্তু এটা মিনিং দাঁড়িয়ে যায় এবং এটার কিছু প্রসিকিউশনও কিন্তু দাঁড়িয়ে যায়। চোর হলে শাস্তি দিতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন শাস্তি দিব কি দিব না সেটা পরের কথা, কিন্তু সে যে চোর এটা কিন্তু কনফার্ম, এটা আপনি বলতে পারেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, কিন্তু আবার যখন চোর হবে বাই ডিফল্ট চোর মানে শাস্তি পাবে এরকম কেউ। আমাকে বলো কি, কেউ জানে? কেউ জানে দুশ্চরিত্র স্ট্রিক্ট ডেফিনেশন? হ্যাঁ, কেউ না জানার কি আছে? এটা তো তিনি অযথা জিনিসটাকে ডাইলিউট করছেন, না, সুগার কোট করছেন। আমি এখন যেটাকে চরিত্রবান হিসেবে ডিফাইন করব সেটার ভ্যারিয়েশন, সেটা থেকে ডিভিয়েশনই চরিত্র। আমি যদি এখন চরিত্রবান ডিফাইন করি, সাপোজ মনে করো ক্যাথলিক চার্চে তুমি যদি ক্লার্জি হতে চাও, তাহলে তোমার কোনো ধরনের আবেগী সম্পর্ক গড ছাড়া আর কারোর সাথে থাকা সম্ভব না। আবেগী মানে মনে করো প্রেম, বিবাহ, এই ধরনের জিনিসপত্র আর কি। হ্যাঁ, তাহলে তার যদি কোনো আবেগী সম্পর্ক তৈরি হয় তাহলে সেটাই দুশ্চরিত্র? না কেন, সেটা দুশ্চরিত্র কেন? সেটা কোনো দুশ্চরিত্র না, এটা হচ্ছে যে একটা রিকোয়ারমেন্ট, ক্লার্জি হওয়ার একটা রিকোয়ারমেন্ট ক্যাথলিক চার্চে, ভ্যাটিকানে, যে বিয়ে করতে পারবে না, মানে হচ্ছে সন্ন্যাস জীবন যাপন করতে হবে। তো সন্ন্যাস জীবন যাপনের জন্য এই কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে কি সে দুশ্চরিত্র তো না। কারণ সাধারণ মানুষ আর হচ্ছে চার্চ হওয়ার জন্য ক্যাটেগরি আলাদা, রিকোয়ারমেন্ট আলাদা। সাধারণ মানুষের জন্য কিন্তু এই রিকোয়ারমেন্ট নেই। এখন তার মানে কি সাধারণ মানুষ সবাই দুশ্চরিত্র? সবাই তো দুশ্চরিত্র না। তো এই কন্ডিশন ফিল আপ না করলে দুশ্চরিত্র হিসেবে কেউ কনসিডার করবে আমার মনে হয় না। দুশ্চরিত্র, হ্যাঁ, কিন্তু আবার ইমরুলের জন্য কি সেটা দুশ্চরিত্র? না, তিনি ভুল বলছেন এখানে, অথবা তিনি এক্সাম্পলটা দিতে পারছেন না, তিনি স্ট্রাগল করছেন দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরকম আরো মজার বিষয় নিয়ে আমি সামনে আলোচনা করব। আর হচ্ছে আর কি নিয়ে, আর অবভিয়াসলি আমি যে বললাম জেন্ডার ডাইনামিক্স নিয়ে আলোচনা করব, এইটা নিয়ে আমি কিন্তু বিশাল আলোচনা করব, একাডেমিক আলোচনা করব। আর মানে এমন আলোচনা যেগুলো আপনারা আগে খুব একটা শোনেননি। অনেকে হয়তো ইউটিউবে কিছু সামারি শুনেছে, কিন্তু জিনিসটা কিভাবে ডেভেলপ হয়েছে এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। তো সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমি 100% শিওর আপনারা খুবই ইন্টারেস্টেড হবেন। আপনারা আমার লেখাগুলো যদি ফেসবুক পেজে, তুলসী দর্পণ পেজে আপনারা পড়ে আসেন, তাহলে আপনারা দেখবেন যে এখানে কিছু ডিফারেন্ট লেখা এখানে লেখা হয় এবং এইগুলো কিন্তু খুবই একাডেমিক লেখা, যে লেখাগুলো সচরাচর আপনি তো নেটে পাবেনই না। আপনাকে হচ্ছে প্রচুর স্টাডি করতে হবে। তো আমি সেই স্টাডিগুলো আপনাদের জন্য করেছি, যাতে আমি সামারি করে আপনাদেরকে বলতে পারি সহজ ভাষায়। ঠিক আছে, সামনের পর্ব শোনার জন্য আমন্ত্রণ। আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।